নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি যেই মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি 2013 সালে মুক্তি পাওয়া একটি বাংলা মুভি। আর এই মুভিটি বিহারের একটি সত্য ঘটনার উপর কেন্দ্র করে বানানো হয়েছিল। তো চলুন মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমরা দেখি একটি বিল্ডিং এ অনেক পুলিশ এসেছে আর তারা কোনো একটি ব্যাপার নিয়ে ইনভেস্টিগেশন করছে। তো পরিস্থিতি দেখে যতটুকু মনে হচ্ছে এই বিল্ডিং এ কোনো কিছু একটা ক্রাইম হয়েছে। এখানে আমরা একটি ভদ্র মহিলাকে দেখি। পুলিশ এসে তাকে জিজ্ঞাসা করে তার মেয়ের সাথে কারোর কোনো শত্রুতা বা কোনো অ্যাফেয়ার ছিল কিনা। তখন ওই মহিলাটি একটি ছেলের নাম বলে, জানায় যে ছেলেটি আমার মেয়েকে অনেক বিরক্ত করত। তো এখানে যতটুকু বোঝা যাচ্ছে তার মেয়ের সাথে কোনো কিছু একটা ক্রাইম হয়েছে। তো ওই ভদ্র মহিলার কথা মতো পুলিশ ওই ছেলেটিকে থানায় ধরে নিয়ে আসে আর তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তো এই ছেলেটির নাম ছিল ভানু। ভানু তখন সবকিছু বলতে শুরু করে। কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমাদের দেখানো হয় সংসারে অভাবের জন্য ভানু অনেক ছোটবেলায় কলকাতায় কাজে চলে আসে আর সে এখানে একটি চানাচুরের দোকানে কাজ করত। একদিন ওই দোকানে কেউ একজন কল করে জানায় যে ভানুর মা বাবা খনিতে কাজ করার সময় ধসে চাপা পড়ে মারা গিয়েছে আর এই খবরটা যেন ভানুকে দিয়ে দেওয়া হয়। কিন্তু চানাচুর দোকানের মালিক ভানুকে এই ব্যাপারে কিছুই জানায়নি। 3 মাস পর যখন ভানুর সাথে তাদের গ্রামের একটি ছেলের দেখা হয় তখন ভানু জানতে পারে যে তার মা বাবা 3 মাস আগেই মারা গেছে। এরপর তার সাথে ওই চানাচুরের দোকানের মালিকের ঝগড়া হয় আর সে ওই চানাচুর দোকানের কাজ ছেড়ে দেয়। কাহিনী আবার প্রেজেন্টে আসে। পুলিশ ভানুকে একটি মেয়ের ছবি দেখিয়ে মেয়েটির ব্যাপারে ভানুকে জিজ্ঞাসা করে। তো এই মেয়েটির নাম ছিল জ্যোতি। কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। হাতে কাজ না থাকায় ভানু না খেতে পেয়ে রাস্তায় পড়ে থাকে। তখন এক মহিলা এসে ভানুকে কিছু খাবার দেয়। তো এনার নাম ছিল লালি আর ইনি ছিলেন একজন পতিতা। ইনি ভানুকে তার চেনাশোনা একটি খাবারের দোকানে কাজে লাগিয়ে দেয় আর এই দোকানে কাজ করার সময় প্রথমবার ভানুর সাথে জ্যোতির দেখা হয়। জ্যোতি তার মায়ের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিল আর তখনই ভানু তাদের পায়ের সামনে নোংরা জল ফেলে দেয় আর এই কারণে জ্যোতির মা ভানুকে গালমন্দ করতে থাকে। জ্যোতি ওই পাশের বিল্ডিং এরই একটি ফ্ল্যাটে কাজ করে। পরের দিন লালি ওই দোকানে কিছু টাকা চাইতে যায় কিন্তু দোকানের মালিক ঘনাদা লালিকে কোনো টাকা দেয় না। লালি কিছু দূরে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন ভানু লালিকে গিয়ে কিছু টাকা দেয় আর তাকে এসব খারাপ কাজ ছেড়ে দিতে বলে। আর এই সময় পাশ দিয়ে জ্যোতি আর তার মা যাচ্ছিল। লালিকে টাকা দিতে দেখে তারা এই ব্যাপারটাকে অন্য চোখে দেখে কারণ লালি ছিল একজন পতিতা। সেই দিনই তাদের দোকানে আরো একটি নতুন ছেলে কাজে আসে যার নাম ছিল রাখাল। ভানু আর রাখাল কলে জল আনতে যায়। তখন কোনোভাবে তাদের ভ্যানের সাথে জ্যোতির প্রায় অ্যাক্সিডেন্ট হতেই চলেছিল। এখানে আমরা জ্যোতির সাথে আরো একটি মেয়েকে দেখি। তো এই মেয়েটির নাম ছিল শ্রেয়া আর জ্যোতি এদের ফ্ল্যাটেই কাজ করত। তো এদিনের ওই ঘটনার জন্য জ্যোতির মা পরের দিনে এসে ভানুকে আবারও অনেক বকাবকি করতে থাকে। কিছুদিনের মধ্যেই রাখালের সাথে ভানুর ভালো বন্ধুত্ব হয়ে যায়। রাখালের অভিনয়ের অনেক শখ ছিল আবার ভানুর সাথে জ্যোতির মাঝে মধ্যেই দেখা হতো। তো ভানু অনেকদিন লালিদির কোনো খবর না পেয়ে লালিদির ঠিকানা নিয়ে লালিদির সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারে লালিদি তার ধান্দা ছেড়ে দিয়ে এখন ফুলের ব্যবসা করছে। তবে সে লালিদির কোনো ঠিকানা পায় না। আর এখানে ভানু জ্যোতিকে দেখতে পায়। আসলে জ্যোতি তার মায়ের সাথে এই বস্তিতেই থাকতো। তো ভানু ধীরে ধীরে জ্যোতিকে পছন্দ করতে শুরু করে। একদিন রাখাল একটি ফটোগ্রাফারকে ডেকে নিজের কিছু ফটোশুট করায় আর এই ফটোশুট করার সময় পেছন দিয়ে তখন জ্যোতি যাচ্ছিল আর তাই জ্যোতির ফটো ক্যামেরার মধ্যে উঠে যায়। ভানু সেই ফটোটিকে নিজের কাছে রেখে দেয়। পরে যখন ঘনাদা এটা জানতে পারে তখন রাখালকে দোকান থেকে তাড়িয়ে দেয়। একদিন জল আনতে যাওয়ার সময় ভানুর পকেট থেকে তার পার্সটা পড়ে যায়। জ্যোতি সেটা গুড়িয়ে দেখে পার্সের মধ্যে তার ফটো। সামনে জ্যোতি ভানুকে দেখতে পায়। তখন সে পার্সটি তাকে দিয়ে দেয় আর এবার ভানু জ্যোতিকে বলেই দেয় যে সে জ্যোতিকে অনেক পছন্দ করে। কিন্তু সেখানে যে জ্যোতির মাও ছিল সেটা ভানু লক্ষ্য করে না। ভানুর মুখে এসব কথা শুনে জ্যোতির মা তাকে মারতে শুরু করে। সেখানে তখন আরো অনেক লোকজন চলে আসে আর তারা কোনো কারণ ছাড়াই ভানুকে মারতে থাকে। কাহিনী আবারও প্রেজেন্টে আসে। পুলিশ ভানুকে বাইরে বসিয়ে রাখে। তখন সেখানে শ্রেয়া আসে যাদের বাড়িতে জ্যোতি কাজ করত। শ্রেয়া এসে পুলিশকে জানায় যে ভানু ছাড়াও তাদের আরো একটি ছেলেকে ইন্টারোগেট করা উচিত। কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখানো হয় একদিন একটি ছেলে শ্রেয়াদের ফ্ল্যাটে আসে আর ছেলেটি শ্রেয়ার কাছ থেকে কিছু পড়া জানতে চায়।
তো এই ছেলেটির নাম ছিল রাজ। শ্রেয়ার থেকে পড়া বোঝার অজুহাতে ছেলেটি শ্রেয়ার নোংরা ভিডিও রেকর্ড করতে থাকে। তখন তাদের বাড়িতে জ্যোতিও কাজ করছিল। পরের দিন স্কুলে তার বন্ধুদের ওই ভিডিওগুলো দেখাতে থাকে। আর এরপর থেকে রাজ প্রায় সবসময় শ্রেয়ার পেছনে ঘুরতে শুরু করে। বিভিন্ন রকম অজুহাতে শ্রেয়ার সাথে দেখা করতে থাকে। এমন ভাবে একদিন রাজ তার বার্থডেতে শ্রেয়াকে ইনভাইট করে, কিন্তু জন্মদিনের পার্টিতে শ্রেয়া আসে না। শ্রেয়া না আসায় রাজ তাকে ফোন করে। এদিকে শ্রেয়ার বাবা তাকে জন্মদিনের পার্টিতে যাওয়ার পারমিশন দেয় না। তখনই তাদের ফোনে রাজের কল আসে। শ্রেয়ার বাবা কলটি রিসিভ করে আর রাজকে অনেক বকাবকি করতে থাকে আর বলে সে যেন শ্রেয়ার সাথে কখনো মেলামেশা না করে। এটা শুনে রাজ অনেক রেগে যায়। এই ঘটনার পর রাজ শ্রেয়ার সাথে আবার দেখা করে আর তাকে সুন্দর সুন্দর কথা বলে ইমপ্রেস করতে থাকে। মানে এমন ভাব দেখায় যাতে শ্রেয়ার বাবার কথায় সে কিছুই মনে করেনি আর সে শ্রেয়াকে অনেক পছন্দ করে। তো এখানে সে শ্রেয়াকে একটি ফোন গিফট করে। শ্রেয়া ফোনের ব্যাপারে বাড়িতে কিছুই জানায় না। সে লুকিয়ে লুকিয়ে রাজের সাথে ফোনে কথা বলে। এমন ভাবেই রাজ একদিন তাকে ফোন করে তার সাথে ডেটে যাওয়ার কথা বলে আর শ্রেয়াও এটাতে রাজি হয়ে যায়। এরপর সে বাড়িতে মিথ্যে বলে রাজের সাথে একটি হোটেলে যায়। হোটেলের বাইরে একটি সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজ শ্রেয়ার সাথে কথা বলছিল। তখন হোটেলের একটি ওয়েটার এসে শ্রেয়াকে ধাক্কা মারে, ফলে শ্রেয়া সুইমিং পুলে পড়ে যায়। রাজ তখন ওই ওয়েটারটিকে অনেক বকাবকি করতে থাকে। এরপর সে হোটেলের একটি রুম বুক করে শ্রেয়াকে ভিজে জামা কাপড়গুলো চেঞ্জ করে নিতে বলে আর শুকিয়ে নিতে বলে। আর যতক্ষণ না জামা কাপড় শুকাচ্ছে ততক্ষণ সে বাইরেই অপেক্ষা করবে। তো রাজের কথা মতো শ্রেয়াও একই কাজ করে। এখানে আমরা দেখি রাস্তার ফোনটা চার্জ দেওয়ার নামে ফোনের ভিডিও ক্যামেরাটা চালু করে রাখে। কয়েক ঘন্টা পর শ্রেয়ার জামা কাপড় শুকিয়ে গেলে সে জামা কাপড় চেঞ্জ করে রাজের সাথে বাড়ি ফিরে যেতে থাকে। ফেরার সময় মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যায়। রাজ বাইরে বেরিয়ে গাড়িটা ঠিক করতে থাকে। তখন শ্রেয়া গাড়িতে রাজের ফোন নিয়ে দেখতে থাকে আর তখনই ঘটে অঘটন। শ্রেয়া রাজের ফোনে তার সমস্ত নোংরা ভিডিওগুলি দেখে ফেলে আর তখন সে রাজের ফোন থেকে তার মেমোরি কার্ডটা খুলে নেয়। বাকি রাস্তা ফেরার সময় শ্রেয়া একদমই কাঁদো কাঁদো হয়ে যায়। শ্রেয়া চলে গেলে রাজকে তার বন্ধুরা ফোন করে ওই ভিডিওগুলি পাঠাতে বলে। তখন রাজ ফোন চেক করে দেখে যে তার ফোনের মধ্যে মেমোরি কার্ডটি উধাও। রাজ বুঝতে পারে এটি শ্রেয়া ছাড়া অন্য কারোর কাজ নয়। এই ঘটনার পর রাজ বারবার শ্রেয়ার সাথে দেখা করতে চায়, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু শ্রেয়া এবার আর তাকে পাত্তা দেয় না। আর এই জন্যই রাজের শ্রেয়ার ওপর অনেক রাগ হয়। আর রাগের মাথায় সে একদিন এক বোতল অ্যাসিড হাতে শ্রেয়ার ঘরের কলিং বেল বাজায় আর দরজা খোলার সাথে সাথেই অ্যাসিড ছুঁড়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত দরজাটা জ্যোতি খুলেছিল। জ্যোতি যন্ত্রণায় ছটপট করতে থাকে। এরপর সেখানে একে একে লোক জড়ো হয়। অ্যাম্বুলেন্স এসে জ্যোতিকে নিয়ে যায়। আর এই সিনটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সমস্ত কিছু শুনে পুলিশ রাজের ফ্ল্যাটের নম্বর নেয় আর রাজের মা শুভলক্ষ্মী রায়কে ফোন করে। তো রাজের মা শুভলক্ষ্মী রায়ের সাথে বড় বড় পলিটিশিয়ানদের অনেক ভালো সম্পর্ক ছিল। পুলিশ রাজকে গ্রেপ্তার করে থানায় আনে। তখন শুভলক্ষ্মী একটি বড় পলিটিশিয়ানকে ফোন করে সমস্ত ব্যাপার জানায়। আবার ওই পলিটিশিয়ানটি পুলিশকে ফোন করে কেসটি ক্লোজ করে দিতে বলে আর এর জন্য তারা পুলিশকে মোটা টাকা দিতেও রাজি হয়। আর পলিটিশিয়ানদের ওপর পুলিশ চাইলেও কিছু করতে পারবে না, মানে যেটা সাধারণত আমাদের দেশে প্রায়ই হয়ে থাকে। এদিকে পুলিশেরা ভানুকে অনেক মারধর করার পরেও তাকে কোনোভাবে স্বীকার করাতে পারে না যে সেই ক্রিমিনাল। তখন সেখানে ওসি আসে আর ভানুকে বোঝাতে থাকে। ওসি ভানুকে জানায় অ্যাসিড ছোড়ার কারণে জ্যোতির মুখের একদিকটা একদমই নষ্ট হয়ে গেছে। তবে যদি ভানু চায় তাহলে জ্যোতির অপারেশন করা যেতে পারে। জ্যোতির হাল শুনে ভানু অনেক কান্না করতে থাকে। তখন ওসি ভানুকে সমস্ত ব্যাপার খুলে বলে, মানে রাজের সাথে শ্রেয়ার ওই ঝামেলা আর জ্যোতির মুখে ভুলবশত অ্যাসিড ছোঁড়া। এরপর ওসি ভানুকে বোঝাতে থাকে যদি সে রাজের দায় নিজের ঘাড়ে নিয়ে নেয় তাহলে তার মায়ের দেওয়া টাকা দিয়ে জ্যোতির চিকিৎসা করা যেতে পারে। আর এই ক্রাইমের জন্য তার হয়তো কয়েক বছর জেল হবে, কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে সে জ্যোতির সাথে একটি সুন্দর জীবন কাটাতে পারবে। সমস্ত কিছু শুনে ভানু ওসির কথায় রাজি হয়ে যায় আর আদালতে গিয়ে দোষ স্বীকার করে নেয়, যার ফলে ভানুর জেল হয়ে যায়। এদিকে পেপারে ভানুর নিউজ দেখে রাখাল ভানুর সাথে দেখা করতে আসে। ভানু তখন রাখালকে সমস্ত সত্যি কথা খুলে বলে। রাখাল সবকিছু শুনে জ্যোতির কাছে যায় আর জ্যোতিকে সব সত্যি কথা খুলে বলে। সবকিছু শুনে জ্যোতি অনেক কান্না করে। তো সেদিন ভানুকে আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল আর এখানে ওই ওসিটিকে শুভলক্ষ্মী ফোন করে। তখন কোত্থেকে জ্যোতি সেখানে চলে আসে আর ওসিকে একটি চিঠি দেয়। ওসি চিঠি পড়তে থাকে। তখন জ্যোতি ব্যাগ থেকে এক বোতল
বোতল অ্যাসিড বার করে আর ওসির মুখে ছুঁড়ে দেয়। সবাই সেখানে দৌড়ে আসে। জ্যোতিকে কিছু লোক মারধর করতে থাকে। এরপর দেখানো হয় জ্যোতিকে আদালতে তোলা হয়েছে। এখানে জ্যোতির সাজা হয়। ভানু জ্যোতির সাথে জেলে দেখা করতে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।